আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ড্রোন তৈরির কারখানা বা অ্যাসেম্বলি লাইন পুনরায় চালু করা কেবল ইট পাথরের বিল্ডিং দাঁড় করানোর মতো সহজ কাজ নয়। আধুনিক একটি ড্রোন কারখানা অত্যন্ত জটিল ও সূক্ষ্ম প্রযুক্তির সমন্বয়ে হয়ে থাকে। আধুনিক ড্রোনের মস্তিষ্ক হলো এর মাইক্রোচিপ এবং ফ্লাইট কন্ট্রোলার। কারখানা ধ্বংস হওয়া মানে হলো এর ভেতরে থাকা মহামূল্যবান এবং অতি দুর্লভ ইলেকট্রনিক্স পার্টসগুলো মজুদ ছাই হয়ে যাওয়া। পশ্চিমা দেশগুলোর কড়া নিষেধাজ্ঞার কারণে ইরান সরাসরি কোনো হাই এন্ড চিপ কিনতে পারে না। তাদের থার্ড পার্টি বা শেল কোম্পানির মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয়। ইরানের বিখ্যাত শাহেদ 136 কামাকাজি ড্রোনের জিপিএস নেভিগেশন এবং এন্টি জ্যামিং এর জন্য যে কমার্শিয়াল চিপ ব্যবহার করা হয়, হামলা যখন হয় এই চিপগুলোর স্টক ধ্বংস হয়ে যায়। তখন ব্ল্যাক মার্কেট ঘুরে ঘুরে এই সেন্সর, গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, জিএনএস এর যে মডিউল রয়েছে, এছাড়াও মাইক্রো কন্ট্রোলারের জোগাড় করা এবং সেগুলোকে ড্রোনের সার্কিট বোর্ডের সাথে নতুন করে ইন্টিগ্রেট করা বিশাল এক টেকনিক্যাল চ্যালেঞ্জ। ড্রোন কোনো সাধারণ গাড়ি নয় যে এর বডি সামান্য আঁকাবাঁকা হলে চলবে। ড্রোনের যে অ্যারোডাইনামিক্স রয়েছে ঠিক রাখার জন্য এর বডি এবং ইঞ্জিনের পার্টসগুলো মিলিমিটার ভগ্নাংশ হিসাবে নিখুঁত হতে হয়। কারখানায় হামলায় ড্রোনের ফাইবার গ্লাস বা কার্বন ফাইবার কাটার জন্য ব্যবহারকৃত যে লেজার কাটার এবং হাই অ্যান্ড 5 এক্সিস সিএনসি বা কম্পিউটার নাম্বারিক্যাল কন্ট্রোল যে মেশিন রয়েছে সেগুলো ধ্বংস হয়ে যায় এবং এগুলোর সাপ্লাই পাওয়া খুব কঠিন। ড্রোনের প্রোপেলার বা মাডো ইঞ্জিন সিলিন্ডার কাটার জন্য এই প্রসেসিং মেশিনগুলোর বিকল্প নেই। নতুন মেশিন কেনার পর সেগুলো পুনরায় ড্রোনের ব্লু প্রিন্ট অনুযায়ী ক্যালিব্রেট করা অত্যন্ত সময় সাপেক্ষ কারিগরি কাজ। সামান্য কয়েক মিলিমিটারের ভুলে ড্রোন মাঝ পথে ক্র্যাশ করতে বা লক্ষ্যবস্তুতে পৌঁছতে ব্যর্থ হতে পারে। একটি কারখানায় ড্রোনের 3D ক্যাড মডেল, সোর্স কোড এবং টার্গেটিং যে অ্যালগরিদমগুলো রয়েছে লোকাল সার্ভারে সেগুলো সেভ করা থাকে। যদি কোনো বিমান হামলায় মূল সার্ভার ধ্বংস হয় এবং তাদের ব্যাকআপ সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়, তবে ফ্লাইট কন্ট্রোলার সফটওয়্যার যেমন শত্রুর রাডার ফাঁকি দিয়ে নিচ দিয়ে উড়ার যে অ্যালগোরিদম রয়েছে তা পুনরুদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। ডেটা কারাপ্টেড হয়ে গেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের স্ক্র্যাচ থেকে বলতে পারেন কোডিং থেকে শুরু করতে হয়, যা ড্রোন প্রোডাকশন কয়েক মাস পিছিয়ে দিতে পারে। হামলার পরপরই সুরক্ষার জন্য কারখানার মাটির নিচে বা পাহাড়ের স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হলে সেটি আরও বিশাল টেকনিক্যাল চ্যালেঞ্জ তৈরি করে। ইলেকট্রনিক সার্কিট বোর্ড এবং সেন্সর অ্যাসেম্বল করার জন্য সম্পূর্ণ ধুলোমুক্ত এবং স্ট্যাটিক ফ্রি পরিবেশের প্রয়োজন হয়, যা ক্লিন রুম বলা হয়। একটি ড্রোন কারখানা মাটির শত শত ফিট নিচে তৈরি করার জন্য যে ভেন্টিলেশন সিস্টেম বা বাতাস চলাচলের বা আর্দ্রতার যে তাপমাত্রা নিয়ন্ত্রণের সিস্টেম সেটা অত্যন্ত কঠিন বজায় রাখা। ড্রোনের অপটিক্যাল সেন্সর যেমন ক্যামেরা বা ইনফ্রারেড সেন্সর সামান্য আর্দ্রতায় বা ধুলোয় নষ্ট হয়ে যেতে পারে, আর যে কোনো ধরনের হামলা হলে সেই পরিস্থিতি মাটির নিচে থাকা চেম্বারগুলোতে আরও অত্যন্ত জটিল হয়ে যায়। এমন একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে নতুন করে অ্যাসেম্বলি লাইনকে দাঁড় করানো এবং প্রোডাকশন শুরু করা প্রায় অসম্ভব ব্যাপার। এর জন্য অত্যন্ত উন্নত মানের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সিস্টেমের প্রয়োজন। যথেষ্ট ভালো করে জানতো মাটির নিচে ইরানের যে মিসাইল তৈরি করা বা ড্রোন উৎপাদনের যে সিস্টেমগুলো রয়েছে, একবার যদি তারা ধ্বংস করতে পারে বোমা হামলার মাধ্যমে, সেগুলো পুনরায় তৈরি করা বা ঠিকঠাক করা অত্যন্ত জটিল ব্যাপার। আর এই জন্যই যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রের সকল হামলাগুলোই এই ধরনের প্রোডাকশন লাইনের উপর তারা টার্গেট করেছে, হামলা করেছে। তবে তাদের যে ধারণা ছিল এবং সম্ভাব্য যে পরিস্থিতি হতে পারে তারা ক্যালকুলেশন করেছিল, সেটা ভুল প্রমাণিত হয়েছে এবং তাদের গোয়েন্দা সংস্থা এই রিপোর্ট দিয়েছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দ্য টাইমস অফ ইসরায়েল থেকে শুরু করে সিএনএন বা রয়টার্সের মতো বড় সংবাদ মাধ্যম যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তাদের যে রিপোর্ট রয়েছে সেখানে নিশ্চিত করেছে প্রত্যাশার থেকেও অতি দ্রুত গতিতে হামলার কারণে ইরানের যেই সকল অবকাঠামোগত ড্রোনের কারখানা বা মিসাইলের কারখানার ক্ষতি হয়েছিল সেগুলো তারা পুনরুদ্ধার করেছে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা দাবি করছে যে হামলার কারণে একটি ড্রোনের ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত হলে কি কি জটিলতা তৈরি হতে পারে ইরান বহু আগেই হয়তো এগুলো ক্যালকুলেশন করছিল। এগুলো পরিষ্কারভাবে তারা পরিকল্পনা তৈরি করে রেখেছিল। আর এই জন্যই যুদ্ধবিরতি যখন শুরু হয়েছে সাথে সাথেই সেগুলো পুনঃ উদ্ধার বা পুনর্নির্মাণের তারা কাজ জোরে সোরে চালিয়ে গেছে এবং তারা বর্তমানে ড্রোন উৎপাদন সক্ষমতায় পূর্বের কাছাকাছি অনেকটাই ফিরে গেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বলছে যদি আগামী 6 মাস তারা সময় পায় তাহলে পূর্বের যে ড্রোন উৎপাদনের তাদের সক্ষমতা ছিল বা ড্রোনের যে মজুদ ছিল সেখানে তারা পৌঁছে যাবে। এখানে বলে রাখা ভালো যে যুদ্ধ শুরু হওয়ার আগে অনেক পশ্চিমা গণমাধ্যমে দাবি করেছিল ইরানের কাছে অন্তত 80,000 ড্রোন রয়েছে। বর্তমান সময় বলা হচ্ছে যে তার অর্ধেকের কাছাকাছি ইরানের কাছে অবশিষ্ট রয়েছে যেগুলো ইরান ব্যবহার করতে পারবে, আর অর্ধেকও যদি হয় তার পরিমাণ প্রায় 40,000। এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বলছে যে গত প্রায় 15 থেকে 20 দিন যে যুদ্ধবিরতি চলেছে বা এর কিছুটা বেশি সময়, এই সময়ের মধ্যে আন্ডারগ্রাউন্ড তাদের যে ড্রোনের ফ্যাক্টরিগুলো ছিল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জটিল ধরনের টেকনিক্যাল প্রযুক্তিগত চ্যালেঞ্জ থাকার পরও সেগুলো তারা পুনরুদ্ধার করেছে এবং বর্তমানে জোরে সোরেই সেখান থেকে উৎপাদন হচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা এবং গোয়েন্দা সংস্থা অনেকটা বলতে পারেন সতর্ক করে রিপোর্ট দিয়েছে যদি ইরান যুদ্ধবিরতির এই সম্ভাব্য যে শান্তিকালীন পরিস্থিতি রয়েছে সেটা আরও কিছু সময় পায় তাহলে তারা তাদের বর্তমান উৎপাদন দ্বিগুণ বা তিনগুণও করতে পারে। সুতরাং যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানের এই রিকভারির যে সক্ষমতা দেখিয়েছে তা যুক্তরাষ্ট্র থেকেও কিন্তু অনেকটা বেশি, কারণ যুক্তরাষ্ট্র এত দ্রুত গতিতে তাদের যে মিসাইল ক্ষয় হয়েছে বা মিসাইলের যে মজুদ তারা ফুরিয়ে ফেলেছে সেটা রিকভার করতে পারছে না। দেখুন, একদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা যখন রিপোর্ট দিয়েছে প্রত্যাশার থেকে দ্রুত গতিতে ইরান তার সামরিক সক্ষমতা এবং উৎপাদন ব্যবস্থাকে পুনরুদ্ধার করতে পেরেছে, ঠিক এমতো অবস্থায় তুরস্কের বড় বড় সংবাদ মাধ্যম এবং নানা দুনো এজেন্সি তাদের সংবাদে নিশ্চিত করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট মিস্টার রিসেপ তাইপ এরদোগানকে টেলিফোন করেছেন। সিরিয়া, ন্যাটো ইস্যু এগুলোকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। দেখুন, এটি ইরানের যুদ্ধের জন্য অত্যন্ত স্ট্র্যাটেজিক বিষয়, কারণ বর্তমানে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে কোনো হামলার জন্য যে বেসগুলো রয়েছে, মধ্যপ্রাচ্যের যে বেসগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারছে না, অনেকগুলোই ক্ষতিগ্রস্ত। বাকি দেশগুলো কিন্তু ইরানের পাল্টা হামলার যে ঝুঁকি রয়েছে সেই ঝুঁকিটা নিতে চাচ্ছে না। এমতো অবস্থায় তুরস্কের ভেতরে থাকা যুক্তরাষ্ট্রের ন্যাটোর যে দুইটি ঘাঁটি রয়েছে সেটি যদি লজিস্টিক সাপোর্ট হিসাবে হামলার সহযোগিতা করে ইরানের বিরুদ্ধে, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য সেটি অত্যন্ত নিয়ামক হিসাবে কাজ করতে পারে। কারণ ইরান তুরস্কের ভেতর সেই ঘাঁটিতে হামলা করে সরাসরি ন্যাটোর বিরুদ্ধে কোনো সংঘর্ষে হয়তো জড়াতে চাইবে না। এক্ষেত্রে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ইঙ্গিত দিচ্ছে যদি যুক্তরাষ্ট্র কুর্দিদের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য তুরস্ককে অনুমতি দেয় তাহলে যুক্তরাষ্ট্র কি এই তুরস্কের ভেতরে থাকা তাদের ন্যাটোর স্ট্যান্ডার্ডের অধীনে যে দুইটি ঘাঁটি রয়েছে সেটা ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে। এই বিষয়গুলো নিয়ে দর কষাকষি হচ্ছে এমনটা জানা যাচ্ছে, যদিও তুরস্কের চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে কোনো ধরনের ইঙ্গিত পাওয়া যায়নি। দেখার বিষয় যে অত্যন্ত জটিল এই নতুন প্রস্তাবকে কেন্দ্র করে তুরস্কের মতো দেশ কি সিদ্ধান্ত নেয় বা যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত কি আদায় করতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।